ডিম দিয়ে তৈরি করব তিনটি অসাধারণ নাস্তা। প্রত্যেকটা আইটেম হবে খুবই স্বাস্থ্যসম্মত এবং খেতে এত মজার, বাচ্চারা তো খুবই পছন্দ করবে আর বিকালের নাস্তায় চায়ের সাথে একদম জমে যাবে। চলুন তাহলে অল্প উপকরণে তৈরি ঝটপট এই নাস্তাগুলো বানিয়ে ফেলি। প্রথমে যে নাস্তাটা তৈরি করবো এর জন্য আমাদের লাগবে একটা ডিম। আমি নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম নিয়েছি। ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে। ডিম ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে ডিমটাকে নর্মাল করে নিতে হবে। এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। একটা নর্মাল হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমের সাথে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কাঁটা চামচের সাহায্যেও এই কাজটা করতে পারবেন। চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অনবরত নাড়তে থাকতে হবে। খেয়াল রাখতে হবে এখানে যেন কোনো চিনির দানাই না থাকে। চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে দেখবেন চিনিটা একদম গলে গেছে আর ডিমের কালার অনেকটা সাদাটে হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখানে এরকম 1 ফালি পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। তেল ও লেবুর রসটাকে আর একটু মিশিয়ে নিব। এরপর একটা চালনিতে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ আটা। আমি 240 ml এর মেজারমেন্ট কাপ দিয়ে এটা মেপে নিয়েছি। 1 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ, অল্প একটু লবণ দিয়ে দিলাম ও 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। এই শুকনো উপাদানগুলোকে চেলে নিতে হবে। এগুলো অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন। ব্যাটারের সাথে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে ব্যাটারটা অনেকটা স্টিকি মনে হচ্ছে। হাতে কিছুটা তেল মেখে মিশ্রণটাকে আলতো হাতে একটু ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে এটা অনেক স্টিকি মনে হচ্ছে। এটা একটু রেস্টে রাখবো, তাহলে অনেকটা সেট হয়ে যাবে। একটু রেস্টে রাখার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। নাস্তাটা ভাজার জন্য প্যানে কিছুটা তেল নিয়েছি। তার আগে আমি এই ব্যাটারটাকে আর একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে। হাতে কিছুটা তেল মেখে নিজের পছন্দ মতো করে শেপ দিব। প্রত্যেকটা শেপ দেওয়ার আগে অবশ্যই হাতে তেল মেখে নেবেন। এগুলো ভাজার জন্য আমি প্যানে কিছুটা তেল নিয়েছি। তেলটা কুসুম গরম থাকতে হবে। তেলটা কিন্তু বেশি গরম থাকা যাবে না। তেলটা এরকম গরম থাকতে হবে যেন একটা আঙ্গুল 2 থেকে 3 সেকেন্ডের মতো তেলের মাঝে ডুবিয়ে রাখা যায়। আমি নাস্তার শেপগুলোকে আস্তে আস্তে তেলের মাঝে দিয়ে দিলাম। চুলার আঁচ কিন্তু বাড়িয়ে দিবেন না, চুলার আঁচ অনেকটা কম থাকবে। অবশ্যই চুলার কম আছে এগুলো ভাজতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে এগুলোর উপরে কালার চলে আসবে, ভেতরে পারফেক্ট ভাবে হবে না। এগুলো দেখবেন এমনিতেই আস্তে আস্তে তেলের উপর ভেসে উঠবে এবং সাইজে অনেকটাই বড় হয়ে যাবে। এই নাস্তাগুলো যখন উপরে পুরোপুরি ভেসে উঠবে আর আস্তে আস্তে দেখবেন এখানে একটা কালার চলে আসবে, তারপর এগুলো উল্টে দিবেন। বেশ কিছু সময় নিয়ে ভেজে নেওয়ার পর দেখুন 2 পাশেই একটা কালার চলে এসেছে। এগুলো আর একটু কড়া করে ভাজবো। বেশ কিছু সময় নিয়ে ভেজে নেওয়ার পর দেখুন এ পর্যায়ে এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। 2 পাশেই যখন এরকম অনেকটা সোনালী কালার চলে আসবে সে পর্যায়ে উঠিয়ে নিব। এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আরো অনেকটাই গাঢ় কালার হয়ে যাবে। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবেন নাস্তাগুলোর উপরটা ক্রিস্পি হবে আর ভেতরটা খুব সফট হবে। এরপরে যদি শুধু একটা ডিম থাকে আর দেরি না করে এখনই বানিয়ে ফেলুন। আর আপনার বানানো নাস্তাটি কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এবার চলুন অল্প উপকরণেই মরক্কোর বিখ্যাত লেমন বিস্কুট তৈরি করি। এটাও খেতে বেশ মজার হয়। মরক্কোর বিখ্যাত এই লেমন বিস্কুট বানানোর জন্য আমাদের লাগবে 2টা ডিম। একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিলাম। ডিমগুলো অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে। এখানে 240 ml মেজারমেন্ট কাপের 1/2 কাপ ও 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এই বিস্কুটটি বানাতে আমি 240 ml এর মেজারমেন্ট কাপ দিয়ে সবকিছু মেপে নিয়েছি। ডিমের সাথে চিনিটাকে হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা কাঁটা চামচের সাহায্যে এই কাজটা করতে পারেন। চিনি সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত এটা নাড়তে থাকবো। চিনিটা একদমই গলে গেছে। এখন দিয়ে দিব 1/3 কাপ ও 1 চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। চাইলে অর্ধেকটা তেল ও অর্ধেকটা বাটার নেওয়া যাবে। আমি সবার সুবিধার্থে এখানে তেলটাই নিলাম। তেলের সাথে এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি মাঝারি সাইজের একটা লেবু নিয়েছি। লেবুর উপরের শুধু সবুজ অংশটাকে এভাবে গ্রেট করে দিয়ে দিব। নিচে সাদা অংশ দিবেন না, শুধু সবুজ অংশ দিবেন। নিচের সাদা অংশ দিলে কিন্তু এটা তিতা লাগবে। সম্পূর্ণ সবুজ অংশটাকেই আলতো হাতে গ্রেট করে দিব। দেখুন এখানে শুধু উপরে সবুজ অংশটাই নিয়েছি, সাদা অংশটা নিইনি। এরপর আমাদের লাগবে 1/4 কাপ পরিমাণ লেবুর রস। এই বিস্কিটে অবশ্যই লেবুর রসটা একটু বেশি পরিমাণে দিবেন। এখানে 2টা ডিমের জন্য 1/4 কাপ পরিমাণ লেবুর রস একদম পারফেক্ট হবে। অবশ্যই মেজারমেন্ট কাপ দিয়ে সবকিছু মেপে মেপে দিতে হবে। 1/4 কাপ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দেওয়ার পর এটা আবারও একটু মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে শুকনো উপাদান অ্যাড করব। 240 ml মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। পরবর্তীতে প্রয়োজন হলে আরও 1 থেকে 2 টেবিল চামচ ময়দা অ্যাড করা যাবে। আর 3 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার। অবশ্যই এইভাবে সবকিছু মেপে মেপে দিবেন। এখন এই মিশ্রণের সাথে ময়দাটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। আমি একটা ডো বানিয়ে নিব। এই ডোটা খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। আমরা যে পরোটার ডো করে থাকি ঠিক সেরকম হবে এই ডোটা।
মিশ্রণটা দেখুন কেমন হয়েছে, নর্মাল পরোটার ডোয়ের মতোই হবে এই ডোটা। এখন একটা প্লেটে তেল ব্রাশ করে নিব। এখান থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে ছোট ছোট বলের মতো শেপ দিব। আপনারা নিজেদের পছন্দ মতো ছোট বড় করে এটা বানিয়ে নিতে পারেন। একটা শেপ দেওয়ার পর একটা বাটিতে কিছু চিনি ব্লেন্ড করে নিয়েছি। গুঁড়া করে নেওয়া চিনির মাঝে শেপটাকে ভালোভাবে কোট করে নিব। চিনি ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর যেখানে বেক করব সেই প্লেটে রেখে দিব। এভাবেই প্রত্যেকটা শেপ দিব। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনোভাবেই শেপ দিতে পারেন। আমি একটু বড় বড় করে বানিয়েছিলাম, আপনারা আর একটু ছোট করে বানাবেন। আর বলগুলো একটু ফাঁকা ফাঁকা করে রাখবেন। আমি খুব বেশি ফাঁকা করে রাখিনি, যার ফলে একটার সাথে আরেকটা লেগে গিয়েছিল। এখন এটা বেক করতে চলে যাব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে 3 থেকে 4 মিনিটের মতো গরম করে নিয়েছি। ঢাকনা খুলে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে এই পাত্রটা বসিয়ে দিলাম। ঢাকনার ছিদ্রটা একটা লবঙ্গর সাহায্যে বন্ধ করে দিব। চুলার মিডিয়াম আঁচে এটা বেক করতে হবে। চুলার আঁচটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন চুলার আঁচ কেমন হবে। চুলার আঁচটা অনেক বেশিও থাকবে না, আবার খুব কমও থাকবে না। এটা প্রায় 30 থেকে 40 মিনিটের মতো বেক করলেই হবে। আমি প্রায় 35 মিনিট পর ফিরে এলাম। এ পর্যায়ে দেখুন বিস্কুটগুলো সাইজে কতটা বড় হয়ে গেছে। এগুলো এখনো পারফেক্টভাবে কুক হয়নি। পুরোপুরি বেক হওয়া পর্যন্ত এগুলো আরো বড় হয়ে যাবে। উপরে হালকা একটু নরম আছে, এখনো পুরোপুরি শক্ত হয়নি। যেহেতু আমার এই ভিডিওর জন্য ছবি উঠাতে হবে, তাই দেখার সৌন্দর্যের জন্য উপরে একটু চিনির গুঁড়া দিয়ে দিলাম। যারা খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করেন না, তারা এই পর্যায়ে চিনি দিবেন না। আমি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্যই এখানে কিছুটা চিনির গুঁড়া দিয়ে দিলাম। এটা আরেকটু হবে, তাই প্যানটা ঢেকে দিলাম। আরও প্রায় 10 থেকে 15 মিনিটের মতো এটা বেক করব। প্রায় 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন উপরে এখন আর নরম ভাব নেই, একটু শক্ত হয়েছে। এটা আবার অনেক শক্ত হবে না, বেশি শক্ত হলে কিন্তু এই বিস্কুটের কালারটা নষ্ট হয়ে যাবে। এই বিস্কুটের কালার একটু সাদাটে টাইপেরই থাকবে। এটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। এটা নামিয়ে ঠান্ডা করে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখতে পারেন। এই বিস্কুটটা গরম অবস্থায় একটু নরম থাকবে, ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা একদমই সেট হয়ে যাবে। এই বিস্কুটটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। লেবুর একটা টক টক ফ্লেভার থাকে, খুবই ভালো লাগে খেতে। একবার ট্রাই করে দেখতে পারেন। এবার চলুন মাত্র একটা ডিম ও আটা দিয়ে চুলায় নরম তুলতুলে সহজ একটি কেক তৈরি করি। এর জন্য নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম নিয়েছি। ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে। ফ্রিজে ডিম থাকলে কমপক্ষে 1 ঘন্টা আগে ডিম ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। এখানে 1/3 কাপ পরিমাণ চিনি অল্প অল্প করে অ্যাড করব। আমি 240 ml এর মেজারমেন্ট কাপ সেট দিয়েই সবকিছু মেপে নিয়েছি। চিনিটা অল্প অল্প করে অ্যাড করব আর অনবরত নাড়তে থাকবো। চিনি একদম গলে সাদাটে কালার হওয়া পর্যন্ত এটা নাড়তে থাকবো। দেখুন চিনিটা গলে কিন্তু এখানে একটা সাদাটে কালার চলে এসেছে। ঠিক এ পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এরপর বড় সাইজের এক ফালি লেবুর রস চিপে দিয়ে দিলাম। লেবুর রসটাও নর্মাল তাপমাত্রায় থাকতে হবে। তেল ও লেবুর রসের সাথে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। দুধটা আগে থেকে জাল করে নর্মাল করে তারপর দিতে হবে। দুধ দেওয়ার পর আবারও মিশিয়ে নিব। একটা চালনি বসিয়ে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ আটা, 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার ও সামান্য লবণ। এই শুকনো উপাদানগুলোকে চেলে নিতে হবে, অবশ্যই চেলে নেবেন। মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন। খেয়াল রাখবেন এখানে যেন কোনো লাম্পস না থাকে। কেক বেক করার জন্য 4 ইঞ্চি একটা মোল্ড নিয়েছি। এখানে তেল ব্রাশ করে নিব। একটা নর্মাল কাগজ কেটে দিয়ে দিলাম। কাগজের উপরেও তেল ব্রাশ করে নিতে হবে। এখন এখানে কেকের বেটার ঢেলে দিব। বেটারটাকে মোল্ডের একটু উপর দিক থেকে ঢালবেন, তাহলে এখানে কোনো এয়ার বাবলস থাকবে না। একটু ট্যাপ করে নিব, তাতেও এখানে কোনো এয়ার বাবলস থাকলে সেটা নষ্ট হয়ে যাবে। কেক বেক করার জন্য একটা নর্মাল সিলভারের হাঁড়ি আগে থেকেই ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। ঢাকনা খুলে এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এর উপরে কেকের মোল্ড বসিয়ে দিলাম। হাঁড়িটাকে ঢেকে দিলাম। চুলার মিডিয়ামে থেকে একটু কম আছে হাঁড়িটাকে প্রায় 20 মিনিটের মতো ঢেকে রাখবো। কেকের উপরে সুন্দর কালার আনতে চাইলে অবশ্যই সিলভারের ঢাকনা দিয়ে এটা ঢাকতে হবে। কাচের ঢাকনা দিলে কেকের উপরে সুন্দর কালার আসবে না। আর এই যে হাঁড়িটা ঢেকে দিলাম, 20 মিনিট আগে একবারও ঢাকনা খুলবো না। বারবার ঢাকনা খুললে কিন্তু কেক পারফেক্ট হবে না আর কেকের উপরে সুন্দর কালার আসবেও না। আমি আপনাদেরকে চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি। দেখুন চুলার আঁচ মিডিয়ামের থেকে সামান্য কম থাকবে। চুলার আঁচ কিন্তু অনেক বেশি কমিয়ে দিবেন না, অনেক বেশি কমিয়ে দিলে কেক পারফেক্ট হবে না। প্রায় 25 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন কেকের কালার কতটা সুন্দর হয়েছে। অনেকেই বলতে পারেন কেক ওভেনে বেক করে তারপর চুলায় দেখিয়েছি। আপনারা শুধু একবার বাসায় ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। একটা কাঠির মাধ্যমে চেক করে নিয়েছি, কাঠিটা ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গেছে। কাঠি ক্লিন না আসলে এটা আরো কিছুক্ষণ বেক করতে হতো। এটা নামিয়ে ঠান্ডা করে আপনাদের দেখিয়ে দিব। আর হাঁড়ির অবস্থাটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, হাঁড়িটা পুড়েও যায়নি। অনেকে বলেন হাঁড়িতে পানি দিতে হয় কিনা, হাঁড়িতে পানি দিতে হয় না, হাঁড়িটা পুড়েও যাবে না।
আপনারা একটু মোটা তলাযুক্ত হাঁড়ি ব্যবহার করবেন, তাহলে দেখবেন হাঁড়ি পুড়ে যাবে না। কেক ঠান্ডা হয়ে যাওয়ার পর কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেক কতটা পারফেক্ট হয়েছে। আজকের 3টি ভিডিওর মধ্যে কোন রেসিপিটা আপনার কাছে বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এখানেই তাহলে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।